মোহাম্মদ বদরুল ইসলাম পদ্মার ববি বগুড়ার শেরপুর উপজেলার জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ও শেরপুরের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শেরপুরের অন্যতম সবচেয়ে পুরাতন ও স্থায়ী বংশ পদ্মার পরিবারে, যার জন্ম 1969 সালের 2 জানুয়ারি। 5 ভাই 2 বোনের মধ্যে তিনি চতুর্থতম সন্তান। তার বাবা ছিলেন অত্যন্ত মেধাবী ও সরকারের ভাতাপ্রাপ্ত একজন সুপরিচিত কবি। একজন শিক্ষিত ও সাহিত্য সংস্কৃতিমনা পরিবারের সন্তান হিসেবে তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত দুরন্ত ও সংস্কৃতিমনা ব্যক্তি। সেই সাথে সমাজসেবার প্রতি ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ। ছোটবেলা থেকেই সমাজসেবা ও মানুষের জন্য কিছু করার তীব্র ইচ্ছাই তাকে সমাজসেবায় ব্যাপকভাবে অনুপ্রাণিত করতে থাকে। 1987 সালে মাত্র 18 বছর বয়সে তিনি মুক্তিযোদ্ধা সংসদ সংগঠনের মাধ্যমে মানুষের জন্য সমাজসেবামূলক কার্যক্রমের সূচনা করেন। তারপরে আর পিছনে না তাকিয়ে একের পর এক সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের মন জয় করতে থাকেন, যার ফলশ্রুতিতে সমাজের বিশিষ্ট ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নজরে আসেন। পরবর্তীতে তিনি 1989 সালে জনাব মুজিবুর রহমান মজনু সাহেবের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করেন ও 2003 সালে প্রথম 2 নং ওয়ার্ডের সফল কমিশনার হয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন। জনগণের বিপুল সমর্থন, ভালোবাসা ও জনপ্রিয়তার ফলশ্রুতিতে তিনি 2 নং ওয়ার্ডের টানা 5 বারের কাউন্সিলর নির্বাচিত হন এবং এখনও নিষ্ঠা ও সততার সাথে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার নামে মানুষ যেমন পায় আশা, ভালোবাসা ও নির্ভরযোগ্যতা, তেমনি সত্য ও নিরপেক্ষ বিচারে তার কোনো ছাড় নেই, তা সবার মুখে মুখে শোনা যায়। এজন্যই হয়তো তার বিকল্প কোনো প্রতিনিধি ও আস্থাভাজন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু এই 2 নং ওয়ার্ড নয়, সমগ্র শেরপুরে মেলাভার। বদরুল ইসলাম পদ্মার ববি শুধু একটি নাম নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাসের একটি স্থান, যার রক্তে একদিকে যেমন রয়েছে সংস্কৃতিমনা ও সমাজসেবার ইচ্ছা, তেমনি রয়েছে সমাজের প্রতি একান্ত দায়িত্ববোধ ও অসহায় মানুষদের প্রতি নিবেদিত প্রাণ হওয়ার তীব্র ইচ্ছা। তার এই ইচ্ছা শুধু যে এই 2 নং ওয়ার্ডের জন্য তা নয়, সমগ্র শেরপুরবাসী ও দেশের জন্য তিনি চিন্তা করেন। আপনার বংশ ও পিতামাতা সম্পর্কে কিছু বলুন। আমার বাবারা ছিলেন 4 ভাই। আমার দাদা ছিলেন শেরপুরের একজন বড় মাপের মুদি ব্যবসায়ী, আড়তদারি করছেন। আর এক ভাই ছিলেন, উনি দারোগা, উনি ভারতবর্ষের সময় কলকাতা দারোগা ছিলেন। আর এক ভাই ছিলেন, উনি ব্যবসায়ী। আর এক ভাই ছিলেন, উনি নিঃসন্তান হিসাবে মৃত্যুবরণ করেন। আমার বাবারা ছিলেন 5 ভাই। আমার বাবা ছিলেন সবার বড়, আব্দুল রউফ পদ্মার। আমার বাবার 6 ছেলে, আমরা 5 ভাই 2 বোন। আমার বাবা ছিলেন একজন সাহিত্যিক মানুষ, উনি কবি ছিলেন। উনি জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার পাচ্ছেন। তারপরে প্রথম আলো পত্রিকায় ছড়া কবিতা লেখায় উনি বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছিলেন। সংবাদ পত্রিকায় ছড়া লেখার ওখানে উনি সুনামের সহিত উন্নীত হয়েছিলেন এবং সারা বাংলাদেশে স্বভাব কবি হিসেবে সে পরিচিত ছিল। ওনার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ওনাকে স্বভাব কবি হিসেবে স্বীকৃতি দেয় এবং তাকে ভাতা দেওয়া হয়। সে জীবন দশায় সরকারি অনেক সহযোগিতা ভাতা গ্রহণ করেছেন। আমার বাবা মারা যাওয়ার 6 মাস পর আমার মা মারা যায়। ছাত্র জীবন সম্পর্কে কিছু বলুন। ছাত্র জীবনে বলতে, আমি যখন 1987 তখন শেরপুর ডিজি হাই স্কুলের ছাত্র। আমি ছাত্র অবস্থায় আমাদের শেরপুরের মুক্তিযোদ্ধা সংসদ ছিলেন শেরপুরে। আমার ভগ্নিপতি ছিলেন
আল ইরাফি জুয়েল, উনি ছিলেন কমান্ডার মুক্তিযোদ্ধার। ঠিক ওই সময় আমাদেরকে ডেকে নিয়ে এসে বললো হলো যে শেরপুরের খেলাধুলা একদম চলতেছে না, তোমরা একটা সাংস্কৃতিক সংগঠন করা হোক। তখন ঢাকা থেকে মুক্তিযোদ্ধা কমান্ডাররা আসলেন, বগুড়া থেকে ইয়াস ভাইরা আসলেন। আসার পর শেরপুরে একটা ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন সৃষ্টি করা হলো। সেখানে ভোটের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচিত করা হলো, নুরুজ্জামান বাড়ি মিথুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো। ঠিক ওই কমিটি নিয়ে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় টিম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, ওনাদের প্লেয়ার নিয়ে আসে আমাদের শেরপুরে সর্বোচ্চ খেলাধুলা অনুষ্ঠিত হয়। সেখানে আমরা মুক্তিযোদ্ধা সংসদ থেকে চ্যাম্পিয়ন হই। শেরপুরে 3টা খেলা হয়েছিল বড় বড়, 3টাতে আমরা চ্যাম্পিয়ন হই। এবং তারপরে 1988-তে ভয়ানক বন্যা আসার পরে সেই বন্যার ভিতরে আমাদের সামাজিক সংগঠন থেকেই আমরা হাজার হাজার মানুষকে আশ্রয় দিই শেরপুর ডিজি হাই স্কুলে এবং মাদ্রাসায়। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা ছোটো মানুষ কি করব চিন্তায় পড়ে গেলাম। তখন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, যারা ধনাঢ্য ব্যক্তি, বড় লোক, বড় ব্যবসায়ী, তাদের কাছে আমরা ধন্যবাদ দিয়ে চাল ডাল নিয়ে এসে খিচড়ি করে হাজার হাজার মানুষকে আমরা এখানে 88 বন্যার সময় আশ্রয় দিচ্ছি এবং খাওয়াইছি। ঠিক ওই সময় থেকে আমাদের মানুষের সেবামূলক কাজ শুরু হয়ে গেল। মানুষ দাবি করলেন আমাদের এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। আমাদের মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এই শেরপুর ডিজি হাই স্কুলে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান, মিউজিক, নৃত্য, নাটক এইসব করে আমরা সমাজের কাজ করছি। এবং সেই সময় আমরা পথচারী কিছু মেয়ে ছিলেন, অসহায় মেয়ে, তাদের গার্জেন নাই, ঘোরাফেরা করে, আমরা তাদেরকে নিয়ে এসে, যারা বেকার ছেলেপেলেদের সঙ্গে নিয়ে এসে বিয়ে দিয়ে আমরা এলাকার অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা চায়া নিয়ে সহযোগিতা করে আমরা নিজেরা কিছু দিয়ে অনেক মানুষকে আমরা এই এলাকায় বিয়ে শাদী দিছি। কারো অসুখ হলে তাকে আমরা চিকিৎসা করার ব্যবস্থা করছি, কারো কোনো সমস্যা হলে তাদেরকে আমরা পাশে দাঁড়াইছি। এইভাবে সামাজিক কাজ শুরু হওয়া। আপনার ব্যক্তিগত জীবন ও পরিবার সম্পর্কে কিছু বলুন। আমি 1989-এর 27শে নভেম্বর বিয়ে করি। শেরপুরেরই বাসিন্দা, উলিপুরের ডাক্তার এলাহি বক্সের ছোটো মেয়েকে আমি বিয়ে করি। আমার এক ছেলে 2 মেয়ে। বড় ছেলে আবির আহমেদ বনি, উনি ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন ঢাকায় বিএসসি পড়াশোনা করতেছে। ছোট মেয়ে মনীষা, ও ঢাকায় বিবিএ করতেছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। তার ছোট মেয়ে শেরপুরে পল্লী একাডেমি থেকে এসএসসি পাশ করে ও এখন শেরুটে পড়াশোনা করতেছে। আপনার রাজনৈতিক জীবনের শুরুর দিক নিয়ে কিছু আলোচনা করুন। আমরা যখন মুক্তিযুদ্ধ সংসদে ছিলাম, সরকারি দল যখন যে দল সর্বমতে থাকবে সেই দলের ছাত্রছাত্রী থাকতে হবে মুক্তিযুদ্ধ সংসদের সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধাদের। ঠিক ওই সময় আমাদের শেরপুরের গর্ব মুজিবুর রহমান মজনু, উনি আমাকে প্রস্তাব দিলেন যে রাজনীতি আসার জন্যে, রাজনীতি করাও। এদিকে আমার বড় ভাইয়ের বন্ধু ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মোহন, ওই সময় প্রেসিডেন্ট ছিলেন টি জামান নিকেতা। ওনারাও আমাকে উৎসাহ করলেন। আসাদুর রহমান দুলু ভাই, উনিও বললেন শেরপুরের যুবলীগের হাল ধরো, শেরপুরের যুবলীগের অবস্থা খারাপ। তখন আমি শেরপুরের যুব সমাজকে নিয়ে শেরপুর পৌরসভায় হলরুমে একটা আলোচনা সভা ডাক দিই। সেই সময় বগুড়া জেলার থেকে নেতৃবৃন্দ আসেন, শেরপুর নেতৃবৃন্দ থাকেন। ঠিক ওই সময় আমরা রাজনীতি করব, সংগঠন কীভাবে পরিচালিত করব আমাদেরকে বলা হলো। আমরা একাধভাবে বললাম, আমি আমার মতোকে বললাম, আমি মানুষকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে চাঙ্গা করব, মানুষের পাশে থাকব, বিভিন্ন কথাবার্তা বলার পরে জেলা কমিটি আমাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োগ দিলেন এবং রাজ্জাক ভাই, ওনার বাড়ির সীমাবাড়ি, ওনাকে আহ্বায়ক হিসেবে নিয়োগ করলেন। এবং শেরপুরের আপনারা জানেন জমিদার পরিবারের গণেশ কিশোর মুন্সি, উনি যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়। এইভাবে আমার রাজনৈতিক জীবন শুরু। যুবলীগের 1989-এ যখন যুগ্ম সম্পাদক দায়িত্ব পেলাম, তখন আমাদের উপরে বিশাল চাপ, এরশাদ পতন আন্দোলন করতে হবে,
সেই 90 এরশাদ পতন 91 এরশাদ পতন আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু। ঠিক ওই সময় প্রতিটি ইউনিয়ন কমিটি করা, ওয়ার্ড কমিটি করা করে স্বাধীনতার পর প্রথম আমাদের যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেদুজ্জামান মকুল, মজির রহমান মজনু, শ্রীজামান নিকেতা, মঞ্জুর আলম মোহন। ওনাদের সম্মুখে একদম ভোটের মাধ্যমে, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে যুবলীগ গঠন হয়। সোজা কথা, স্বাধীনতার পর প্রথম ভোটের মাধ্যমে যুবলীগ গঠন হয়। সেই যুবলীগের সম্মেলনে ভোটের মাধ্যমে আমি যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, আর সৈয়দ শামীম ইফতেখার শামীম ও সভাপতি নির্বাচিত হয়। প্রথম কমিশনার আপনি কত সালে হয়েছেন এবং বর্তমান রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু বলুন। একজন কমিশনার হিসাবে আপনি কতটুকু সফল মনে করেন নিজেকে? 2003 সালে আমি প্রথম কমিশনার নির্বাচিত হই। তখন ছিল চেয়ারম্যান কমিশনার। সেই চেয়ারম্যান কমিশনার ছিল, ওই সময় আমি কমিশনার, বিপুল ভোটে মানুষ আমাকে জয়যুক্ত করলো। এই সফলতা দেখে আমাকে কেন্দ্রীয় যুবলীগ আমাকে ডেকে পাঠালেন। সেই সময় যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জাহাঙ্গীর কবির নানক প্রেসিডেন্ট, মির্জা আজম এমপি সাহেব উনি সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময় আমাকে কেন্দ্রীয় অফিসে তলব করা হলো যে আমাদের বগুড়া ডিস্ট্রিক্ট থেকে যুবলীগ করা অবস্থায় প্রথম কমিশনার নির্বাচিত হয়েছে। আমাকে পার্টির অফিসে সম্বোধনা দেওয়া হলো এবং বলা হলো যে নেত্রী অচিরেই 19 তারিখে উত্তরবঙ্গ সফরে যাবেন, ওনার শ্বশুরবাড়ি পীরগঞ্জে যাবেন। সেই সময় আমাদের শেরপুরের পথসভা হবে। সেই সভাতে আমাকে নেত্রীর সামনে আমাকে পরিচয় করে দিবে আমি কমিশনার নির্বাচিত হয়েছি। এই কথা নানক ভাই আমাকে বলে দিলেন। তারপরে 2003 সালে 4 দলীয় জোট সরকারের সেই নির্যাতন অত্যাচারের প্রতিবাদে জনতা শেখ হাসিনা উত্তরবঙ্গ সফরে আসলেন। শেরপুরে পথসভায় আমাকে সবার সামনে ওই মঞ্চে জয় সাহেব বললেন, আমাদের শেরপুর থেকে বিজয় শুরু, আমাদের বদরুল ইসলাম পদ্মার ববি যেহেতু কমিশনার নির্বাচিত হয়েছে, আম্মা তুমি তাকে ফুল দিয়ে বরণ করে নাও, নৌকা দিয়ে বরণ করে নাও, এবং এই শেরপুর থেকেই আমাদের উত্তরবঙ্গে বিজয় শুরু হলো। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমাকে নেত্রী নিজে নৌকা দিয়ে আমাকে শেরপুরের সবার সামনে আমাকে পরিচয় করে দেওয়া হলো যে বদরুল ইসলাম পদ্মার ববি বিপুল ভোটে কমিশনার নির্বাচিত হয়েছে, এই বিজয় বগুড়া থেকে আমাদের শুরু। এটা আমাকে খুব গর্ববোধ করে। 2007 পর্যন্ত আমি সাধারণ সম্পাদক ছিলাম। 2007 থেকে আমি যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করি 2012 সাল পর্যন্ত। 2012 সালে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি প্রার্থী ছিলাম। বগুড়া জেলার সভাপতি মমতাজ ভাই ও মজিবুর রহমান মজনু সাহেবের দিক নির্দেশনায় আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে এ যাবৎ দায়িত্ব পালন করে যাচ্ছি। তা আমার বিশ্বাস, এলাকার মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে, মানুষের মন আমি জয় করতে পেরেছি বলে বিশ্বাস করি। কারণ টানা 5 বার কমিশনার হয়েছি। মানুষের যে আশা, যে স্বপ্ন, আমি কতটুকু পেরেছি জানি না। তা আমার বিশ্বাস, আমি যতদিন আল্লাহ পাক আমাকে সুস্থ রাখবে, আমি মানুষের কাজ করতে চাই, মানুষের সেবা দিতে চাই। আমাকে আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছেন। আমি শেরপুরে ঐতিহ্যবাহী শ্রমিক ইউনিয়ন আছে, ওখানে নির্বাচনের আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমি পিকআপ ভ্যান মালিক সমিতির নির্বাচনের প্রধান উপদেষ্টা এবং আমি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে ৪৪বার মতো দায়িত্ব পালন করতেছি এইবারও। আমি সামাজিক কাজে মানুষের ভালোবাসায় শেরপুর উপজেলায় কাঁচামাল ব্যবসায়ী সমিতিরও আমি উপদেষ্টা। আমার বিশ্বাস, মানুষের ডাকে যেমন আমি সাড়া দেই,
মানুষ আমার ডাকে সাড়া দেয়, এটা নিয়ে বাকি জীবন যেন আল্লাহ পাক সুস্থ রাখে, মানুষের কাজ করার সুযোগ করে দেয়, এটাই আমার চাওয়া। বর্তমান দেশ ও জাতি ও বিশেষ করে তরুণ ও যুব সমাজের প্রতি আপনার বিশেষ কোনো দিক নির্দেশনা ও উপদেশ যদি থাকে বলুন। জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, আমার এই বাংলার মানুষ হাসি খুশি থাকবেন, পেট ভরে ভাত খাবেন, বস্ত্র পাবেন, শিক্ষা পাবেন, চিকিৎসা পাবেন, এই স্বপ্ন বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে পারেনি। তারই যোগ্য কন্যা জনতা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু যে স্বপ্ন বাস্তবায়ন করছে, তার সহপাঠী হিসেবে সজীবদের জয় দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের কাছে দাবি থাকবে যে তোমরা যে যুগে বাস করতেছো, এই যুগে শিক্ষার কোনো ঘাটতি নাই। শিক্ষার ব্যাপারে সরকার দায়িত্ব নিয়েছে, বই ফিরিয়ে দিচ্ছে, বৃত্তি দিচ্ছে, আজকে চিকিৎসা ফ্রি পাওয়া যাচ্ছে। আজকে যার ঘর নাই, বাড়ি নাই, তাকে ঘর বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। এটাই বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে তরুণ সমাজের অহংকার, সজীবদের জয়, তার পরিকল্পনা অনুযায়ী তরুণ সমাজ যদি ভালো দিকটা বেছে নেয়, তাহলে এই সমাজে তারা সমাজকে কিছু দিতে পারবে, সমাজ থেকে তারা কিছু নিতে পারবে, এবং তারাই একসময় প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন যেমন ছিল 7 কোটি বাঙালি, তাদের যে দায়িত্ব বঙ্গবন্ধু নিয়েছিলেন উনি শেষ করতে পারেনি। আজকে 18 কোটি বাঙালি, তাদের ঘাটতি নাই, আজকে তাদের চিকিৎসার ঘাটতি নাই। আজকে শেখ হাসিনা সারা বাংলার মানুষকে যেটা দিয়ে যাচ্ছে, এটা আমাদের ধরে রাখতে হবে, তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। এবং বাংলার তরুণ সমাজও আজকে ডিজিটাল দেশে, ডিজিটাল ছেলেপেলেরা আমার এই সমাজকে, মানুষকে বুঝাতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। শেরপুর যুব সমাজকে রক্ষা করতে হলে, মাদকের ছোবল থেকে তাদেরকে রক্ষা করতে হলে, বাঁচাতে হলে, এই শেরপুরে সর্বপ্রথম দরকার ছেলেপেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা। যেমন ক্রিকেট খেলা আছে, ফুটবল খেলা আছে, ব্যাডমিন্টন খেলা আছে, হাডুডু খেলা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, গান বাজনা আছে, নৃত্য আছে। এদের রাষ্ট্রভাবে না করতে পারলেও পৌরসভার পিতা হিসেবে যুব সমাজকে রক্ষা করতে হলে এই সামাজিক যে কাজগুলান, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এটা প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে রক্ষা করতে হলে এটা প্রয়োজন। ব্যক্তি হিসেবে আপনি তাকে কেমন জানেন? এই স্কুলের সাবেক সভাপতি হিসেবে তার অবদান ও স্কুল সরকারিকরণে তার ভূমিকা কেমন ছিল? আমার জানা মতে যতটুকু আমি জানি, ব্যক্তি হিসাবে তিনি ভালোই। আর উনি দীর্ঘদিন এখানে সভাপতি ছিলেন। আমি যখন সহকারী শিক্ষক ছিলাম তখন সভাপতি ছিলেন, তারপরে প্রধান শিক্ষক হওয়ার পরও সভাপতি হিসেবে তাকে পেয়েছি। তিনি মোট 4 বার এই বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তার সাথে যতদিন কাজ করেছি স্বাচ্ছন্দ্য বোধ নিয়েই আমি কাজ করেছি। স্কুলের উন্নয়নের ক্ষেত্রে উনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। বিশেষ করে বেসরকারি আমল থেকে যখন সরকারিকরণ হয়, তখন তাকে নিয়ে আমরা যেখানে যেতে চেয়েছি সেখানে আমরা তাকে পেয়েছি, কাছে পেয়েছি। তার ভূমিকা ভালোই ছিল। হ্যাঁ, আমার জানা মতে উনি আমাদের পার্শ্ববর্তী যে মুক্তিযোদ্ধা, এখানে মুক্তিযোদ্ধা সংসদের সামনে যে একটা এতিমখানা আছে, সেখানে উনি দায়িত্ব পালন করেন এবং এতিমদের উনি দেখাশোনা করেন। শেরপুরবাসীর জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি এলাকার মানুষের সেবা তো আমি বুদ্ধিবস্তায় করতেছি। যেমন মানুষের ভালোবাসা নিয়ে আমি 5মবারের মতন কাউন্সিলর নির্বাচিত হয়েছি। এলাকার মানুষ চাওয়া অনেক, আমার সীমিত জায়গা, একটা ওয়ার্ড কমিশনার, ছোট্ট একটা এলাকা। এই এলাকার মানুষের চাহিদা আসলে মানুষ পূরণ করতে পারে না। আমি ছোট মানুষ হিসেবে যতটুকু জানি, মানুষের বিপদে পাশে থেকেছি, মানুষের দুঃখের পাশে থেকেছি, সুদিনের পাশে থেকেছি। এলাকার মানুষের যেমন চাহিদা আমি পূরণ করতে পারছি কিনা জানি না, তবে মানুষ আমাকে এখনো বিমুখ করেনি। আমি এখনো
5বারের মতো নির্বাচিত কাউন্সিলর হিসাবে মানুষের সেবা করে যাচ্ছি। কমিশনার ছিলাম, এখন কাউন্সিলর হয়েছি। আমি শুধু ওয়ার্ড নিয়ে পড়ে থাকলে তো চলবে না। আমি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দীর্ঘ সময় যুবলীগের দায়িত্ব পালন করেছি। আমার সকল শেরপুর নিয়েই চিন্তাভাবনা করতে হয়। বিশেষ করে শেরপুর পৌরসভার সবচেয়ে পুরাতন পরিবার হচ্ছে শেরপুরের পোদ্দার পরিবার। এই পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। আমরা শেরপুরের স্থানীয় মানুষ। এই হিসেবে আমার স্বপ্ন ছিল অনেক, বাস্তবায়ন করতে পারিনি। বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন, অনেক বড় বড় দায়িত্বে ছিলেন, তারাও তেমন কিছু করতে পারেনি। আমার যে স্বপ্ন, আল্লাহ পাক যদি কোনো সময় বড় সড়ো জায়গায় আমাকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে, তাহলে আমার যে ইচ্ছা আছে, শেরপুরের মানুষের অনেক কিছুর অভাব। এই পৌরসভাতে ছেলেপেলেদের বিনোদনের কোনো জায়গা নেই। একটা শিশু পার্ক আজ পর্যন্ত আমাদের শেরপুর পৌরসভায় হয়নি। আমাদের শেরপুরের গরিব মানুষ, অসহায় মানুষ যারা চিকিৎসা, রাতের বেলা কোনো সমস্যা হলে একটা অ্যাম্বুলেন্স থাকা দরকার পৌরসভায়, সে অ্যাম্বুলেন্স আমাদের পৌরসভায় এখন মতো নিতে পারিনি। আমরা শেরপুরে যেমন গরিব মানুষ আছে, কমিউনিটি সেন্টার ভাড়া করতে পারে না, বিয়ে শাদী দরকার, বিয়ে শাদী দিতে হয়, আমরা একটা কমিউনিটি সেন্টার সৃষ্টি করতে পারিনি। আমরা শেরপুরে ফার্স্ট ক্লাস পৌরসভা, পানির সাপ্লাইয়ের ব্যবস্থা নাই। তা আমাদের শেরপুর পৌরসভায় অনেক কিছুই ঘাটতি আছে। এটাকে পূরণ করতে গেলে, যেমন শেরপুরের মানুষের প্রধান চাহিদা গ্যাস। আমাদের বুকের উপর দিয়ে গ্যাস গেছে বগুড়ার লোক গ্যাস পাচ্ছে, রংপুরের লোক গ্যাস পাচ্ছে, আমরা শেরপুরের মানুষ গ্যাস পাই না। যারা জাতীয় নেতা আছেন আমাদের শেরপুরে, তারা চেষ্টা করতেছে। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা দাবি করতে চাচ্ছি, মানুষ দাবি করে, আমরা তাদের সাথে ঐক্যমত। শেরপুরে গ্যাস দরকার, পানির সাপ্লাই দরকার, কমিউনিটি সেন্টার দরকার, অ্যাম্বুলেন্স দরকার। তাহলে শেরপুরের মানুষ পরিপূর্ণ। পৌরসভার যে সেবা, ফার্স্ট ক্লাস পৌরসভার যে মানুষের যে চাওয়া, এটা আমরা পূরণ করতে পারিনি, এটা আমরা ব্যর্থ। আচ্ছা, বদরুল পোদ্দার ববির আচরণ আমি ছোটোবেলা থেকে দেখেছি। আসলে সেই মন মানসিকতা যথেষ্ট পরিমাণে ভালো। তো উনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে নয়, উনি সামাজিকভাবেই আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে, বিশেষ করে আমাদের 2 নম্বর ওয়ার্ডের সকল সামাজিক কর্মকাণ্ডে উনি জড়িত থাকেন, অংশগ্রহণ করেন। যেমন একটা কেউ যে মারা গেছেন, সাথে সাথে তার বাসায় যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তার জানাজায় যাওয়া, তার দাফন করা পর্যন্ত উনি থাকেন। এবং এই যে আমাদের 2 নম্বর ওয়ার্ডের যেগুলো আপনার গরিব মেহনতি মানুষ আছেন, তাদের খোঁজ খবর উনি নেন, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। আমি উত্তম কুমার দত্ত আকাশ, আমি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এখানে আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে দীর্ঘদিন যাবৎ আমাদের দলতপাড়াতে কোনো মন্দির ছিল না। তাদের কাছে সে অনেক চেষ্টায়, অনেক দৌড়াদৌড়ি করার পরও সে আমাদের স্থায়ী একটা মন্দির করার মতন জায়গা করে দিছে। কিন্তু এখানে তো এখন কোনো অবকাঠামো তৈরি হয় নাই। সে আরও কিছু বলছে, আশ্বাস দিছে যে আগামী দিনে আমি এখানে তোমাদের সহযোগিতায়, সরকারের সহযোগিতায় এখানে একটা মন্দির নির্মাণ করে দেব। আমাদের আর কিছু চাওয়ার নাই, একটা মন্দির তৈরি করে দিলেই হবে। সে খালি মুসলিমই না, সে হিন্দু মুসলমান সবারই এককভাবে দেখে। ববি সেই সময় থেকে ক্রান্তিকাল থেকে যুবলীগকে আজকের দিন পর্যন্ত প্রতিষ্ঠা করে সে যা করছে, এটা অবদান আসলে কারো দেওয়া সম্ভবই না, আমি মনে করি সম্ভব না। এবং ববিক নিয়ে আসলে কোনো মানে মুজিববাদ বিরোধী কোনো পলিটিক্স আসলে করা উচিত না। যদি প্রকৃতপক্ষে শেরপুরের রাজনীতিকে ধরে রাখতে হয়, শেরপুরের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, যুবলীগের রাজনীতি, ছাত্রলীগ, মানে সাধারণ শেরপুরবাসীর রাজনীতিকে যদি ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই বদরুল ইসলাম পোদ্দার ববির দিকে সুনজর সবার দিয়ে ববিকে এই সাংগঠনিক সম্পাদক থেকে আশা রাখি। শেরপুর থানা আওয়ামী লীগের যদি সাধারণ সম্পাদক করা হয়, তাহলে দল বাঁচবে, সবাই বাঁচবে, কর্মী বাঁচবে, আমরা বাঁচবো। আমরা যারা ত্যাগী, আমরা যারা মূল্যায়ন পাইনি, আমরা তারা মূল্যায়িত হব, এটা আছে। তাছাড়া বাদ বাকি আদার্স এখানে পলিটিক্স করা আসলে একটু দুরূহ ব্যাপার। আমাদের কমিশনার ববে
খুব ভালো লোক। হে যদি না থাকতো তাহলে আমার এই উপকারটা হইতো না। কাজে সে গরিবের একটা কোনো খবর পাইলে হে দৌড়িয়া যায় সেটা উদ্ধার করে। কাজে ভগবান জানে তাকে আরও উন্নতি করে, আরও জানি ই করে। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে বা আমি যতদিন ধরে এখানে আসছি তখন থেকে আমি দেখতেছি ওনার ব্যক্তিগত জীবনটা খুব ভালো। আমার মাদ্রাসার ছাত্র সংখ্যা সহ, মাদ্রাসার দেখভাল সহ সব দিক দিয়েই উনি একটা যে আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা খুব ভালো। এখানে পেশাব পায়খানা ছিল না, সেখানে বাচ্চাদের থাকার জায়গা ছিল না, ওখানে পুরীর দালানের মধ্যে এক জায়গায় নিচে দোফা ছিল, এক জায়গায় উঁচা ছিল, উপরে সুরকি পানি পড়তো, উপরে একটা সেলিং ছিল, কাপড়ের এক সেলিং ছিল যেগুলা ঝুলানো, নোংরা একদম। এইরকম করতে করতে আলহামদুলিল্লাহ এখন তো মাশাআল্লাহ পেশাব পায়খানা করা হয়েছে, তারপর ঘর করা হয়েছে, এবছর আর একটা ঘর করলাম, এইটা বইভাইয়ের মারফতেই করা হয়েছে। তো এবারও আরও যে কাজগুলো করতেছে বইভাই, আলহামদুলিল্লাহ। আসলে ওনাকে কি বলবো যে কত বড় মানে মাপের মানুষ। উনি তো আরও নিয়ত করছে যে এই মাদ্রাসাটাকে আমি এমন একটা শেরপুরের মধ্যে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান আমি বানাবো। এখানে 5 তলা একটা টাওয়ার বানাবো, 5 তলা একটা বিল্ডিং বানাবো, যেখানে অনেক ছাত্র পড়াশোনা করবে। আস্তে আস্তে যত 10 জন থেকে নিয়ে 50 জন, তাহলে ওনার পরিকল্পনাটা কি যে বিশাল একটা আকার করব, যেখানে মনে করেন যে শত শত ছেলেমেলে, এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা হবো। আমিও দোয়া করি, সালফাল্লাহ সবসময় দোয়াও করতেছি ববির জন্য। বদরুদ্দোজা পদ্মার ববি পরবর্তী রাজনীতিতে যোগদান করা আওয়ামী পলিটিক্সের সঙ্গে, এবং কয়েকবার কাউন্সিলর আমার সঙ্গে দীর্ঘ 5 বছর একসঙ্গে আমরা কাউন্সিলর করছি। আমার উন্নয়নের বিভিন্নভাবে সহযোগিতা করছে, এবং আওয়ামী এনার্জেটিক কর্মী যাকে বলা হয় যে তরুণ তরতাজা, অর্থাৎ বদরুদ্দোজা পদ্মার খুব এনার্জেটিক। আমি আশা করি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আগামী দিনের আওয়ামী লীগের বঙ্গবন্ধুর, বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার 2041 সালের যে ভীষণ উন্নত দেশ, সে উন্নত দেশ গড়ার আমি আশা করি আগামী 41 সালের সেই উন্নত বাংলাদেশ গড়ার একজন সৈনিক হিসাবে বদরুদ্দোজা পদ্মার ববি সৈনিক হিসাবে একজন সৈনিক হবে, এই আশাবাদ আমি আশা করছি, এবং তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শত ব্যস্ততার মাঝেও যান্ত্রিক এই শহরে বদরুল ইসলাম পদ্মার ববি একজন হাস্যোজ্জ্বল ও চিরতরুণ মনের অধিকারী। একটু সময় পেলেই ছুটে যান প্রকৃতির মাঝে, মন খুলে গল্পে মেতে ওঠেন প্রিয় মানুষদের সাথে। সামনের দিনগুলোতে শেরপুরবাসী তাকে যোগ্য স্থানে যোগ্য নেতৃত্বে দেখতে চায়। আমরা শেরপুরবাসী তার সুস্থতা ও সাফল্য কামনা করি।